মেরুদণ্ড আছে, এজন্যই দাঁড়িয়ে আছে ইসি, বলছেন সচিব। এনসিপিকে কিংস পার্টি বলা হয়, এটি সরকারের জন্য বিব্রতকর, বলছেন ইফতেখারুজ্জামান। সারা দেশব্যাপী বিজয় র্যালি করবে বিএনপি। ট্রাইব্যুনালের দ্বিতীয় সাক্ষ্য, শেখ হাসিনা হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দেন, শুনতে পান ইমরান। এবং সর্বশেষ জানাবো, ৪ঠা আগস্ট স্মরণে পতাকা মিছিল, বিএনপি জামাত ও এনসিপিকে বিভেদ বন্ধ করার আহ্বান এবি পার্টির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মেরুদণ্ড আছে, এজন্যই দাঁড়িয়ে আছে ইসি, বলছেন সচিব। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে। গতকাল এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির করা মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। একসময় এক সাংবাদিক প্রশ্ন করেন, গতকাল এনসিপি বলেছে ইসির মেরুদণ্ড নাই, নির্বাচন কমিশনের কি আসলে মেরুদণ্ড আছে? জবাবে আক্তার আহমেদ বলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে, না থাকলে আমি কিভাবে দাঁড়িয়ে আছি? আমি তো নির্বাচন কমিশনেরই অংশ। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসা প্রসঙ্গে তিনি বলেন, ইইউ পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আসবে। এর মধ্যে ৩ জন বিদেশি ও ৪ জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি। প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তারা আসবেন। ইসির নির্বাচনের প্রস্তুতি কি আছে তা দেখার জন্য আসবেন। আগামী কয়েকদিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময়ের রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে। এমন পরিস্থিতিতে ইসির সার্বিক প্রস্তুতি সংবাদ সম্মেলনে তুলে ধরেন আক্তার আহমেদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কার সহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছেন। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল একই সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিল ঘোষণার দাবি জানিয়ে আসছে। এনসিপিকে কিংস পার্টি বলা হয়, এটি সরকারের জন্য বিব্রতকর, বলছেন ইফতেখারুজ্জামান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এনসিপিকে কিংস পার্টি বলা হয়, এটি সরকারের জন্য যেমন বিব্রতকর, কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। টিআইবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এটা আপনি আমি সবাই জানি, গোপন করার কিছুই নাই। জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয়েছে কিংস পার্টি। এর সাথে সহযাত্রী বা সহযোদ্ধা হিসেবে যারা আছে তাদের মধ্যে 2 জন বোধহয় এখন সরকারে আছেন, সেই হিসেবে কিংস পার্টি হিসেবে অভিহিত করা হয়। নিশ্চয়ই এটি সরকারের জন্য যেমন বিব্রতকর, কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। সারা দেশব্যাপী বিজয় র্যালি করবে বিএনপি। আওয়ামী ফ্যাসিবাদ পতনের স্মারক হিসেবে আগামী 5 ও 6 আগস্ট দেশব্যাপী বিজয় র্যালি করবে বিএনপি। সোমবার বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 5 আগস্ট দেশের সব থানা উপজেলা ও 6 আগস্ট সব জেলা মহানগরে র্যালি অনুষ্ঠিত হবে। তবে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার দুপুর 2টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও বিজয় র্যালি বের হবে। ঢাকাবাসী সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে এই র্যালিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ট্রাইব্যুনালের দ্বিতীয় সাক্ষ্য, শেখ হাসিনা হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন, শুনতে পান ইমরান। জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন আহত শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেছেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সাক্ষ্য দেন আবদুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে তিনি বলেন, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন। আল ইমরান এই নির্দেশ শুনেছেন বলে জানান। তিনি বলেন, 2024 সালের 19 জুলাই রাজধানীর বিজয়নগরে পানির ট্যাঙ্ক এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। তার বাঁ পায়ে হাঁটুর নিচে গুলি লাগে। পরে তাকে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 26 বা 27 জুলাই সকাল 9টা থেকে 10টার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতাল পরিদর্শনে যান। ইমরান জানান, শেখ হাসিনা তার কাছে এসে কথা বলেন। তিনি শেখ হাসিনাকে ম্যাডাম বলে সম্বোধন করলে আপা শেখ হাসিনা বলেন, আমাকে আপা বলো। ইমরানের ভাষ্যমতে কথোপকথনের এক পর্যায়ে শেখ হাসিনা জানতে পারেন তিনি একজন আন্দোলনকারী। এরপর তাকে জিজ্ঞেস করেন, পুলিশ তোমাকে গুলি করেছে?
ইমরান উত্তরে বলে, হ্যাঁ, সরাসরি পুলিশ গুলি করেছে, তবে পুলিশের পোশাক পরা কারা ছিল সেটা শনাক্ত করতে পারেনি। জবানবন্দিতে ইমরান আরও বলেন, শেখ হাসিনা চলে যাওয়ার সময় হাসপাতালের হেল্প ডেস্কে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন, যা তিনি নিজ কানে শুনেছেন। তবে সে সময় তিনি এই কথার অর্থ বুঝতে পারেননি। পরে দেখা যায় তার সময় মতো অস্ত্রোপচার হয়নি, প্রয়োজনীয় ওষুধও হাসপাতাল থেকে পাওয়া যাচ্ছিল না। তার বাবা তাকে ছাড়িয়ে নিতে চাইলেও সম্ভব হয়নি। তখন তিনি বুঝতে পারেন নির্দেশটির অর্থ তাকে চিকিৎসা না দিয়ে হাসপাতালে আটকে রাখা। এমনকি তার পা কেটে তাকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছিল বলে দাবি করেন তিনি। এই ঘটনার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুনকে সরাসরি দায়ী করেন ইমরান। গতকাল মামলাটির প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মন। গত বছরের জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে গতকাল রোববার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এই সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়। যাবতীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধেও বিচার শুরু হয়। এই মামলায় গ্রেফতার একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ মামুন আদালতে দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হন। গতকাল তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার কিছু অংশ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ৪ আগস্ট স্মরণে পতাকা মিছিল, বিএনপি, জামায়াত ও এনসিপিকে বিভেদ বন্ধ করার আহ্বান এবি পার্টির। গণঅভ্যুত্থানের আহ্বান ও ৪ আগস্ট স্মরণে রাজধানীতে আজ পতাকা মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি। মিছিল পূর্ব সমাবেশে দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানে দলের ব্যানারে না হলেও নির্দলীয় অবস্থান থেকে সর্বোচ্চ সমর্থন ও ভূমিকা রেখেছে বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাদের শত শত নেতাকর্মী শাহাদত বরণ করেছেন ও হাজার হাজার সমর্থক আহত পঙ্গু হয়েছেন। কিন্তু এখন কোনো দলের অবদান বেশি তা নিয়ে তারা পরস্পরকে আক্রমণ করে কথা বলছেন। তিনি বলেন, ও জাতির কল্যাণে বিএনপি, জামায়াত ও এনসিপিকে বিভেদ বন্ধ করার আহ্বান জানান তিনি। ৮ আগস্ট সোমবার বিকেল ৪টায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন জাতীয় ৭১ চত্বরে গণপ্রতিরোধ স্মরণে জাতীয় পতাকা মিছিল প্রারম্ভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বক্তব্য রাখেন। মুজিবুর রহমান মঞ্জু আরও বলেন, গত বছরের জুলাইয়ের শুরু থেকে এবি পার্টি সহ কয়েকটি দল দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছে। ৪ আগস্ট দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ছাত্রদের আহ্বানে দেশবাসীকে ঢাকামুখী হবার আহ্বান জানিয়েছিলেন। জুলাই আগস্ট জুড়ে এবি পার্টি প্রকাশ্য দলীয় ব্যানারে রাজপথে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে। আমাদের অংশগ্রহণ ছিল দলগত, তবে আমরা মনে করি আমাদের অবদান অতি ক্ষুদ্র ও নগণ্য। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা নির্দলীয় পরিচয়ে সবচাইতে বেশি ত্যাগী অবদান রেখেছে এই অভ্যুত্থানে। কিন্তু এখন তারা দলীয়ভাবে ক্রেডিট নিতে গিয়ে বিবাদে জড়াচ্ছেন, যা মোটেও কাঙ্ক্ষিত নয়। তিনি বলেন, দলীয়ভাবে এনসিপি কোনো অবদান দাবি করতে পারবে না, কারণ এনসিপির জন্ম হয়েছে অভ্যুত্থানের পর। এনসিপির নেতৃত্বে এখন যারা আছেন তাদেরকে গণঅভ্যুত্থানের মূল নেতা উল্লেখ করে তিনি বলেন, অবদানের বিতর্কে জড়িয়ে কেউ কাউকে আপোষকামী বা সাবেক ছাত্রলীগ বলে সম্বোধন করা উচিত নয়। তিনি দেশ ও জাতির কল্যাণে বিএনপি, জামায়াত ও এনসিপিকে এ জাতীয় বিভেদ বন্ধ করার আহ্বান জানান। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই ঘোষণাপত্র যদি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ও আলোচনার মাধ্যমে প্রণয়ন হতো, তাহলে এটি একটি ঐতিহাসিক দলিলে পরিণত হতো। কিন্তু তা না করে একতরফাভাবে এটি উপস্থাপন করাটা শোভনীয় হচ্ছে না। আমরা জানি না এটি কোথায়, কার মাধ্যমে এবং কী প্রক্রিয়ায় চূড়ান্ত করা হয়েছে। জুলাই সনদ প্রায় প্রস্তুত, সেটি কিভাবে বাস্তবায়ন করা হবে সেই রূপরেখা আমাদের জানানো হয়নি। সুতরাং জুলাই সনদকে কার্যকর করতে হলে আগে তার বাস্তবায়নের প্রক্রিয়া সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।